তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি দি ডার্কেস্ট আওয়ার মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই সুন্দর একটা গল্প নিয়ে। একবার চিন্তা করুন, যদি আপনার আশেপাশের লোকজন অদ্ভুত এক কারণে মরা শুরু করে আর কেউই জানে না এই কারণটা কি, আর এই অদ্ভুত মরণ দেখতে পেয়ে সবাই খুবই ভয়ের মধ্যে চলে যায়, তাহলে ব্যাপারটা কেমন হবে? সেই সমস্ত ব্যাপারটাই দেখব আজকের এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পে শুরু হয় আমেরিকান দুইটা সফটওয়্যার ডেভেলপার ব্যান আর শনকে দিয়ে, যারা কিনা রাশিয়ার দিকে যাচ্ছিল। তবে হঠাৎ করেই তাদের প্লেনের আলো চলে যায়, কিন্তু একটু পরে সব ঠিকও হয়ে যায় আর তারা ফাইনালি সেফলি মস্কোতে চলে আসে। আসলে তারা তাদের ডেভেলপার কোম্পানির সাথে কথাবার্তা বলতে এসেছিল। তাদেরকে এখানে একটা ক্লায়েন্ট ডেকেছে। আসলে তারা এমন একটা অ্যাপ বানিয়েছে যে অ্যাপটা বিভিন্ন এলাকার বিভিন্ন জায়গার পার্টি খুঁজতে সাহায্য করে। তাদের আশেপাশে কোন পার্টি হচ্ছে সেই প্লেসটা খুঁজে বের করতে সাহায্য করে। তো এই জন্য তারা ইনভেস্টরের সাথে কথাবার্তা বলতে যাচ্ছিল। তবে তখন তারা দেখতে পারে দুইটা আমেরিকান মেয়ে রাশিয়াতে থেকেই তাদের অ্যাপটা ইউজ করছে। এই জন্য তারা একটু বেশি হ্যাপি হয়ে যায়। আর এরপর ফাইনালি যখন তারা ইনভেস্টরের সাথে মিট করতে তার অফিসে চলে আসে, তখন তারা দেখতে পারে তাদের পার্টনার স্কাইলার অলরেডি ইনভেস্টরের সাথে কথাবার্তা বলছে। সে অলরেডি এখানে মিটিং শুরু করে দিয়েছে, যে কিনা শন আর বেনের অ্যাপটা নিজের নামে করে চালিয়ে দিয়েছে, আর সে ইনভেস্টরের কাছে এটা সেলও করে দিয়েছে। আর যখন তারা এটার জন্য ক্লেম করছিল, তখন তাদেরকে ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেওয়া হয়। আর খুব শীঘ্রই খুবই মন খারাপ করে ব্যান আর শন যখন বারে এসে মদ খাচ্ছিল, তখন এখানে ব্যান একটা সুন্দরী মেয়েকে দেখতে পারে। তবে সে একটু পরেই দেখতে পারে এটা হচ্ছে গিয়ে স্কাইলারের গার্লফ্রেন্ড, মানে সে স্কাইলারের সাথেই আছে। আর খুব শীঘ্রই তারা সেই দুইটা মেয়েকে দেখতে পারে, যেই দুইটা মেয়ে তাদের অ্যাপ ইউজ করছিল। তো এই জন্য তারা গিয়ে তাদের সঙ্গে কথাবার্তা বলা শুরু করে, আর তারা চারজন মিলে পার্টি করা শুরু করে। আমরা জানতে পারি এই মেয়ে দুইটার নাম ছিল অ্যানি আর নেটলি। আর যখন তারা সবাই মিলে ফুর্তি করছিল, তখনই হঠাৎ করে ক্লাবের লাইট চলে যায় আর তাদের সমস্ত ফোনগুলো শাটডাউন হয়ে যায়। আর যখন তারা বাইরে বেরিয়ে চেক করে, তখন তারা দেখতে পারে আকাশে হলুদ রঙের কিছু ধোঁয়া উঠছে। হঠাৎ করে এই আলোগুলো চমকানো শুরু করে, আর এগুলো অনেকগুলো টুকরে ভাগ হয়ে বলের মতো নিচে পড়া শুরু করে। একটা বল বেনের কাছে এসে পড়ে, তবে সবাই ভয় পেয়ে সেখান থেকে দূরে চলে যায়। এই আলোটা একটা ইলেকট্রিক বাল্বের মতো ছিল। আর যখন একটা পুলিশ অফিসার এটা চেক করার জন্য লাঠিটা সেটার সাথে টাচ করে, তখন এই আলোটা তাকে টেনে তার মধ্যে নিয়ে নেয়, আর সে একেবারে ছাইয়ের মতো ভস্ম হয়ে যায়। এই ব্যাপারটা দেখার পর এখানে সবাই প্রচণ্ড ভয় পেয়ে যায়। তারা যে যার জীবন নিয়ে পালানো শুরু করে। তবে এখানে যেহেতু অনেকগুলো বলই পড়ছিল, এই জন্য এই বলের মধ্যে পড়ে পড়ে অনেকেরই মৃত্যু হয়ে যায়। ব্যানের টিম কোনো রকম একটা বারের মধ্যে এসে নিজেদেরকে লক করে দেয়। তবে এই আলোগুলো তাদেরকে ফলো করেই যাচ্ছিল। তারা দরজা জানালা সব ভেঙে চুরমার করে ফেলে। আসলে আমরা জানতে পারি এগুলো কোনো আলো না, এগুলো হচ্ছে গিয়ে অদ্ভুত রকমের একটা প্রাণী, যারা কিনা মানুষদেরকে ছাড়া আর সব কিছু গ্রে দেখতে পারে। আর যখন তারা গিয়ে এক এক করে মানুষদেরকে মারা শুরু করে, তখন সবাই ভয় পেয়ে আরও একটু পেছনে চলে যায়। আর তখনই বারের একটা লোক মদের মধ্যে আগুন লাগিয়ে সেটা যখন তাদের দিকে ছুঁড়ে মারে, তখন তারা আগুন দেখতে পেয়ে ভয় পেয়ে একটু পিছিয়ে যায়। আর একটু পরে স্কাইলারও দৌড়ে এই ক্লাবের মধ্যে চলে আসে, আর ব্যান তার পুরো টিম নিয়ে স্টোররুমের মধ্যে চলে আসে। তবে বাইরে সেই আলোটা এক এক করে মানুষদেরকে মেরেই যাচ্ছিল। সে নির্দয়ভাবে মানুষদেরকে শেষ করে দিচ্ছিল। আর একটু পরে যখন স্টোররুমের দরজা নক করা হয়, তখন ন্যাটলি গিয়ে দেখতে পারে এটা হচ্ছে গিয়ে স্কাইলার। তো এই জন্য সে তাকে দরজা খুলে দিয়ে মধ্যে আসতে বলে। আর এরপর তারা মধ্যেই কয়েক ঘন্টা বন্দি অবস্থায় ছিল। যদিও এখানে অনেক খাবার দাবার ছিল, এই জন্য তাদের কোনো সমস্যায় পড়তে হয় না। তবে কিছুক্ষণ পরপরই তাদের মধ্যে ঝগড়া লেগে যেত। আর এখন তারা এটার মধ্যে ছিল 5 দিন হয়ে গেছে, আর আস্তে আস্তে করে খাবার দাবারও তাদের শেষ হয়ে যাচ্ছিল। তবে যেহেতু বিগত 27 ঘন্টা যাবৎ বাইরে থেকে তারা কোনো শব্দ শুনতে পায়নি, তো এই জন্য তারা ফাইনালি সিদ্ধান্ত নেয় তারা বাইরে বেরিয়ে যাবে আর কোনো রকমে ইউএস অ্যাম্বাসি পর্যন্ত পৌঁছাবে। তারা দেখতে পারে শহরের মধ্যে নীরবতা আর নীরবতা। আশেপাশে কোনো মানুষজন নেই, কোনো কথাবার্তা নেই, একেবারে শুনশান পরিস্থিতি। রাস্তার মধ্যে শুধু গাড়ি আর গাড়ি পড়ে আছে। তো এই জন্য তারা ফাইনালি পায়ে হেঁটেই সামনের দিকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে একটু দূরে যাওয়ার পরে তারা ফাইনালি একটা লোককে দেখতে পারে, তারা একটা শব্দ শুনতে পারে। আর তখন আমরা দেখতে পারি এটা হচ্ছে গিয়ে রাশিয়ান একটা দাদি। তবে তার কথাবার্তা তারা কেউই বুঝতে পারছিল না। তো এই জন্য তার থেকে একটু খোঁজখবর নিয়ে তারা ইউএস অ্যাম্বাসির দিকে আগানো শুরু করে। আর একটু পরে তারা একটা ব্রিজের মধ্যে চলে আসে, যেই ব্রিজের ওই পারেই ছিল ইউএস অ্যাম্বাসি। কিন্তু তারা দেখতে পারে এই ব্রিজটা মাঝখান দিয়েই ভেঙে চুরমার হয়ে গেছে, যার মানে এখন তারা ব্রিজটাও পার করতে পারবে না। তো এই জন্য তারা আশেপাশে ঘোরাঘুরি করে আর কিভাবে এই ব্রিজটা পার করা যায় সেই টেকনিক বের করার ট্রাই করে। তবে তখনই তারা দেখতে পারে সামনে একটা পুলিশের গাড়ি পড়ে আছে। তো এই জন্য শন আর ব্যান দৌড়ে যায় সেই পুলিশের কারটার কাছে, আর তারা তিনজন অন্য একটা জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে। এখন কারের কাছে গিয়ে তারা একটা নকশা আর একটা গান পেয়ে যায়। তবে তখন তারা দেখতে পারে যে একটা কুকুর অদৃশ্য কিছুর দিকে দেখে চিল্লাচ্ছে।
আর একটু পরেই সেই অদৃশ্য জিনিসটা তাকে তার দিকে টেনে নেয়, আর এই কুকুরটাও আগের মতো ভস্ম হয়ে যায়। এই ব্যাপারটা দেখার পরে সবাই প্রচণ্ড ভয় পেয়ে যায়। তারা গাড়ির পেছনে লুকিয়ে পড়ে, কারণ তারা বুঝতে পারে যে সেই জিনিসটা আসলে যায়নি, সেই জিনিসটা এখনও পৃথিবীতে আছে। স্কাইলার এই মেয়ে দুটাকে নিয়ে একটা মলের মধ্যে এসে লুকিয়ে পড়ে, আর শন আর ব্যান তারা দুজন গাড়ির নিচে লুকিয়ে পড়ে। একটু পরে সেই আলোটা গাড়ির কাছে চলে আসে, আর তার পাওয়ারের জন্য গাড়ির সাইরেন বাজা শুরু হয়ে যায়। সেই আলোটা গাড়ির চারপাশে ঘুরে গাড়ির উপরে নিচে চেক করে, তবে কোনোভাবেই সে নিচে লুকিয়ে থাকা শন আর ব্যানকে দেখতে পারে না। তো এই জন্য অনেকক্ষণ সার্চ করার পরে ফাইনালি সে এখান থেকে চলে যায়। আর তার চলে যাওয়ার সঙ্গে সঙ্গে শন আর ব্যান বেরিয়ে দ্রুত সেখান থেকে দৌড়ে আবারও মলের মধ্যে চলে আসে। আর এখানে যখন তারা তাদের সঙ্গীদের সাথে মিট করে, তখন তারা দেখতে পারে এই মলের মধ্যে বিশাল বড় একটা প্লেন খুবই ভয়ঙ্করভাবে ক্র্যাশ করেছে। এখন স্কাইলারের মতে তাদের এখানেই লুকিয়ে থাকা উচিত আর সাহায্যের জন্য ওয়েট করা উচিত। তবে শন আর ব্যান বলে যে যদি তোমরা বাঁচতে চাও তাহলে তোমাদেরকে এখান থেকে পালাতেই হবে, কারণ এখানে বসে বসে তুমি মরতে পারবে না, একটু পরেই সেই আলোটা এসে তোমাকে খেয়ে ফেলবে। আর তারা ক্যালকুলেশন করে বের করে যে এই আলোটা ইলেকট্রিক বাল্ব দিয়ে বানানো, এই জন্য যখনই সে ইলেকট্রিক কোনো জিনিসের কাছে যায় তখনই সেটা বাজা শুরু করে বা সেটার মধ্যে ইলেকট্রিক পাওয়ার চলে আসে। তো এই জন্য তারা চারপাশ থেকে সমস্ত লাইট বাল্বগুলো এক জায়গায় করে আর সেগুলো তাদের গলার মধ্যে বেঁধে ফেলে, কারণ যখনই সেই বাল্বটা তাদের কাছে আসবে তখন তাদের গলার লাইটটা জ্বলে যাবে আর তারা বুঝতে পারবে যে সেই বাল্বটা আশেপাশেই আছে। আর এরপরে রাতের বেলায় শন দেখতে পারে আশেপাশের লাইটগুলো জ্বলছে, যার মানে সেই বিজলিটা তাদের আশেপাশেই আছে। তবে তাকে দেখার পরেও শন এখান থেকে পালায় না, আর এই জন্য বিজলিটা তাকে কিছু না করেই সেখান থেকে চলে যায়। আর যখন এই বিজলিটা দোকানের মধ্যে ঢুকে তখন ন্যাটলি এটা দেখার পরে প্রচণ্ড ভয় পেয়ে যায়, সে পালিয়ে যাওয়ার ট্রাই করে। তবে শন তাকে টান দিয়ে নিয়ে এখানে ফ্রিজের মতো জমে যাওয়ার জন্য বলে। সে বলে দৌড়াদৌড়ি করে তুমি কোনো শব্দ করো না, এখানে ফ্রিজের মতো জমে যাও। আর যখন সে ফ্রিজের মতো জমে যায় তখন এই আলোটা তাদের পাশ দিয়ে আস্তে করে ক্রস করে চলে যায়। তার মানে তখন শন বুঝতে পারে যে যেহেতু এটা ইলেকট্রিক বাল্বের মাধ্যমে কাজ করে আর তারা একটা গ্লাসের পেছনে লুকিয়ে আছে, তার মানে তার পাওয়ারটা গ্লাস ক্রস করতে পারে না, এই জন্যই এই পাওয়ারটা তাদেরকে না দেখে সেখান থেকে চলে গিয়েছে। তবে যাই হোক, এরপর তারা কোনো রকমে সেখান থেকে বেরিয়ে ইউএস অ্যাম্বাসিতে চলে আসে। তবে তারা দেখতে পারে এই বিল্ডিংটা পুরো তছনছ করে দেওয়া হয়েছে, দরজায় অনেক অনেক গুলি পড়ে আছে। আর খুব শীঘ্রই স্কাইলার একটা রাইফেল পেয়ে যায়, আর এই জন্য সে এখানে নিচে গার্ডের জন্য দাঁড়িয়ে যায়। আর তারা চারজন উপরে যায় বিল্ডিংটাকে চেক করার জন্য। তবে তারা দেখতে পারে পুরো বিল্ডিংটা খালি পড়ে আছে, এখানে কোনো মানুষজন বা অন্য কোনো কিছুই নেই। আর এই জন্য তারা খুব শীঘ্রই কন্ট্রোল রুমে চলে আসে, আর এখান থেকে তারা সমস্ত খবরগুলো পায়। আসলে এই আলোটা যখন এসেছিল তার 3 মিনিট পর পর্যন্ত সমস্ত খবর এখানে এসেছিল। এখানের খবর মতে এই আলোটা প্রায় প্রত্যেকটা শহরই দখল করে নিয়েছে, যার মানে মানুষদের কাছে এখন লুকিয়ে থাকা ছাড়া আর কোনো অপশন নেই, কারণ মানুষরা তাদেরকে ফেসও করতে পারবে না। সো এই জন্য আন্ডারগ্রাউন্ড হয়ে যাওয়াটাই বেটার। এখানে তারা একটা রেডিও পেয়ে যায়, আর যখন শন এই রেডিওটা প্লে করে তখন এখানে রাশিয়ান ভাষা বলা শুরু করে, যেটা কিনা তারা কেউই বুঝতে পারছিল না। আর তখনই তারা বাইরে কিছু শব্দ পেলে বাইরে গিয়ে যখন তারা চেক করে তখন তারা দেখতে পারে সেই আলোগুলো বাইরে সব কিছু চুরমার করে দিচ্ছে, তারা বিল্ডিংগুলো ভেঙে টুকরো টুকরো করে ফেলছে। তবে তখনই তাদের নজর পড়ে স্কাইলারের উপরে, যে কিনা রাস্তা দিয়ে একা একা হাঁটছিল। এই জন্য শন আর ব্যান দৌড়ে আসে তাকে সেভ করার জন্য। তবে আসার আগে তারা সেই রেডিওটা নিয়ে নেয় আর সেই নকশাটা নিয়ে নেয়। আর যখনই তারা স্কাইলারের কাছে গিয়ে পৌঁছায় তখন গাড়ির লাইটগুলো জ্বলা শুরু করে দেয়, যার মানে সেই আলোটা তাদের কাছেই চলে এসেছে। স্কাইলার শন আর ব্যানকে দ্রুত পালিয়ে যাওয়ার জন্য বলে, আর সে সেটার দিকে গুলি করে সেটার মনোযোগ তার দিকে নিয়ে নেয়। তবে খুব শীঘ্রই সেটা গিয়ে তাকে ভস্ম করে দেয়। তবে এই জন্য কোনো রকমের শন আর ব্যানের জীবনটা বেঁচে যায়। আর যখন তারা দৌড়ে সেই মেয়ে দুটার কাছে চলে আসে তখন তারা লক্ষ্য করে সামনের একটা বিল্ডিংয়ের একটা ফ্লোরে লাইট জ্বলছে, তার মানে সেখানে কেউ একজন আছে। তো এই জন্য তারা কোনো রকমে লুকিয়ে সেই বিল্ডিংয়ের মধ্যে চলে আসে। তবে যখনই তারা মধ্যে চলে আসে তখনই ভিকা নামের একটা মেয়ে তাদের সবাইকে গান পয়েন্টে নিয়ে নেয়। তারা তাকে বোঝানোর ট্রাই করে যে তারা সেই আলো থেকে বেঁচে কোনো রকমে এখানে এসেছে। আর একটু পরে ভিকা তাদেরকে বিশ্বাস করে মধ্যে নিয়ে আসে। তারা দেখতে পারে এই রুমটা এমন করে ডিজাইন করা হয়েছে, এটার চারপাশ দিয়ে মেটাল দিয়ে ঢাকা। আর এটার মালিক ছিল সার্গে নামের একটা লোক। সে বলে যে এই রুমটা আমি এমন করে ডিজাইন করেছি যে এটার মধ্যে যদি কোনো বিদ্যুৎ চলেও আসে তাহলে সেটা টিকতে পারবে না। আর শুধু এমন করেই তারা সেই আলোগুলো থেকে বাঁচতে পারবে। আসলে যেহেতু ভিকা ইংরেজি আর রাশিয়ান দুইটাই পারত, এই জন্য ভ্যান তাকে সেই রেডিওর মেসেজটা শোনায়। আর এই মেসেজটা শোনার পরে ভিকা বলে যে একটা নদীর মধ্যে একটা সাবমেরিন আছে। এখানে বলা হয়েছে কালকে সকালের মধ্যে যারাই সেই সাবমেরিন পর্যন্ত পৌঁছাতে পারবে তাদের সবাইকে সেফলি অন্য একটা জায়গায় নিয়ে যাওয়া হবে, যেই প্লেসটা হবে সম্পূর্ণ সুরক্ষিত।
আর এটা শোনার পরে সার্গে বলে যে সাবমেরিনটাও আমাদের রুমের মতো করেই তৈরি করা হয়েছে, যাতে করে সেই লাইটগুলো সাবমেরিনের মধ্যে ঢুকতে না পারে। আর এই জন্য তারা সবাই মিলে ফাইনালি প্ল্যানিং করে তারা যে কোনো মূল্যে কালকে সকাল হওয়ার আগেই সেই সাবমেরিন পর্যন্ত গিয়ে পৌঁছাবে। তবে শুরুতেই ভিকা, ন্যাটলি আর অ্যানি মিলে বাইরে বেরিয়ে পড়ে। তারা বিল্ডিংয়ের মধ্যে ঘুরে ঘুরে সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো নেওয়া শুরু করে। আর অন্যদিকে সার্গে, ব্যান আর শনকে তারা একটা স্পেশাল বন্দুক দেখায়, যেই বন্দুকটা দিয়ে সেই আলোগুলোকে শ্যুট করলে সেই আলোগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তবে শীঘ্রই সেই আলোটা মেয়েগুলোকে দেখতে পারে, তো এই জন্য সে দ্রুত চলে আসে বিল্ডিংয়ের মধ্যে। এখন যখন এই মেয়েগুলোই ব্যাপারটা বুঝতে পারে, তখন তারা কোনো রকমে দৌড়ে একেবারে শেষ মুহূর্তে সেই ঘরের মধ্যে চলে আসে। তবে এত তাড়াহুড়া করার জন্য দরজাটা তারা ভালো করে লক করতে পারে না, আর এই জন্য সেই আলোটার মধ্যে চলে আসে। তবে তারা কোনো রকমে গিয়ে একটা গ্লাসের পেছনে লুকিয়ে পড়ে। আর এই সুযোগটা পেয়ে সার্গে তার গানটা দিয়ে সেই আলোটার উপরে শ্যুট করে, আর এই জন্য সেই আলোটা সেখানে ফ্রিজ হয়ে যায়। আর এই আলোটার পুরো আকৃতি তারা সবাই দেখতে পারে। তারা দেখতে পারে যে এই আলোটা হচ্ছে গিয়ে একটা অদ্ভুত রকমের এলিয়েন, যারা কিনা চায় পৃথিবী থেকে পুরো মানব জাতিকে শেষ করে দিতে। তবে দুর্ভাগ্যবশত সার্গে যে শ্যুটটা করেছিল সেটার পাওয়ার একটু সময়ের জন্যই ছিল, আর এই জন্য একটু পরে সেই এলিয়েনটা আবারও গিয়ে গায়েব হয়ে সার্গেকেই পুরোপুরি ভস্ম করে দেয়। আর এই ব্যাপারটা দেখার পরে বেন আর শন কোনো রকমে দ্রুত একটা গোপন রাস্তা দিয়ে পালিয়ে যায়। আর ন্যাটলি এখানে ব্লাস্ট হওয়ার জন্য তেলের একটা ব্রেল ফুটো করে দিয়ে কোনো রকমে শন আর ব্যানের কাছে চলে আসে। তবে যেহেতু অ্যানে একটু বেশি ভয়ের মধ্যে ছিল, তো এই জন্য সে আর এখান থেকে পালাতে পারেনি। আর একটু পরে সেই আলোটা এসে তাকেও ভস্ম করে দেয়। আর এদিকে ভিকা কোনো রকমই সিঁড়ি দিয়ে নিচে নেমে চলে আসে, আর এরপর সে সবার সাথে এসে মিট করে। আর তারা চারজন মিলে যখন পালিয়ে যাওয়ার ট্রাই করে, তখন তাদের সামনে রাশিয়ান পুলিশরা চলে আসে, যারা কিনা পুরোপুরি মেটাল দিয়ে ঢাকা ছিল। আর খুব শীঘ্রই এখানে সেই আলোটাও চলে আসে, আর রাশিয়ান পুলিশরা তাদের বিভিন্ন অস্ত্রের সাহায্যে সেই এলিয়েনদের উপরে আক্রমণ করা শুরু করে। তারা ফায়ারিং করে, বিভিন্ন আগুনের মেশিন দিয়ে আগুন মারে, এমন করে কোনো রকমে তারা এলিয়েনদের একটু আহত করতে সক্ষম হয়ে যায়। কিন্তু তারা বলে যে এমন করে আমরা এলিয়েনদেরকে একটু ভয় তো পাওয়াতে পারি, তবে তাদেরকে আমরা কোনোদিনও মারতে পারবো না। তবে তখনই শন দেখতে পারে একটা এলিয়েন একটা কালো পাথর ফেলে দিয়ে চলে গিয়েছে, তো এই জন্য সেই পাথরটা তার সঙ্গেই রেখে দেয়। আর এরপরে যখন পুলিশ তাদেরকে একটা সেফ প্লেসে নিয়ে আসে, তখন তারা সবাই একটু ফাইনালি স্বস্তির নিঃশ্বাস নিয়ে একে অন্যের সাথে সমস্ত ইনফরমেশনগুলো শেয়ার করে। আর যখন পুলিশরা জানতে পারে সেই সাবমেরিনের ব্যাপারটা, তখন পুলিশরা বলে যে সাবমেরিনের সেই নদীটা অনেক দূরে, আর সমস্ত জায়গায় এই আলোগুলো ছড়িয়ে আছে, সো সেখানে যাওয়াটা হবে জীবনের জন্য সবচেয়ে বড় ঝুঁকি। তবে যেহেতু তবুও এই চারজন সেখানে যে কোনো মূল্যে যেতে চায়, তো এই জন্য পুলিশরা ফাইনালি তাদেরকে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। আমরা দেখতে পারি তারা সুড়ঙ্গের রেল লাইন দিয়ে সামনের দিকে আগানো শুরু করেছে। তবে খুব শীঘ্রই এখানে এলিয়েনরা চলে আসে, আর এই জন্য তারা কোনো রকমে সেখানে লুকিয়ে পড়ে। তবে ভিকা একটা পিলারের পেছনে আটকে যায়, আর এই জন্য যখন ব্যান তাকে সেভ করার জন্য সেখান থেকে নিয়ে আসে, তখন সে ভুল করে নিজেই ট্রেনের লাইনের মধ্যে চলে আসে, আর এই জন্য সেই এলিয়েন তাকে ধরে সেখানে ভস্ম করে দেয়। আর যখন শন এটা দেখতে পারে, তখন তার মনটা খুবই খারাপ হয়ে গেলেও কোনো রকমে তারা সেখান থেকে পালিয়ে বাইরে বেরিয়ে চলে আসে। তো এর একটু পরে তারা নদীর পাড়ে চলে আসে, আর ফাইনালি একটা বোটের সাহায্যে তারা সাবমেরিনটা খোঁজার ট্রাই করে। তবে এই বোটের মধ্যে তারা সবাই খুবই আপসেট হয়েছিল, কারণ তারা সবাই যার যার প্রিয়জনকে হারিয়েছে, আর তাদের স্মৃতিচারণ করে তারা এখানে খুবই কান্নাকাটি করে। তবে খুব শীঘ্রই এই বোটটা একটা পাথরের সাথে আটকা পড়ে যায়, এই জন্য তারা সামনের দিকে আগাতে পারছিল না। তবে তখনই বোটের বাইরে তারা দেখতে পারে পুরো পৃথিবী থেকে বিভিন্ন মেটাল আর বিভিন্ন আকর্ষণীয় জিনিসগুলো কোনো একটা চুম্বকের মতো কিছু একটা টেনে উপরের দিকে নিয়ে যাচ্ছে। তখন তারা বুঝতে পারে যে এলিয়েনরা পৃথিবীতে এসেছে পৃথিবী থেকে মেটালগুলো চুরি করার জন্য। আর তখন তারা সাবমেরিনটাও দেখতে পারে, যেটা একটু দূরে ছিল। তবে যখন তারা যাওয়ার ট্রাই করে, তখনই তাদের সামনের বিল্ডিংটা ভেঙে চুরমার হয়ে তাদের উপরেই পড়া শুরু করে। তো এই জন্য কোনো রকমে তারা পানির মধ্যে লাফ দিয়ে নিজেদের সেভ করে। আর ফাইনালি শন, ভিকার একটা অফিসার সেই সাবমেরিন পর্যন্ত চলেও আসে। তবে তারা দেখতে পারে ন্যাটলি এখনও গায়েব হয়ে আছে। এখন শন কোনো রকমের ন্যাটলির জন্য ওয়েট করার জন্য এই সাবমেরিনের পাইলটকে রাজি করিয়ে ফেলে, আর সে নিজে কিছু পুলিশের সঙ্গে মিলে বাইরে চলে আসে ন্যাটলিকে খুঁজে বের করার জন্য। আর এখানে এসেই তারা তাদের ফোনগুলোকে চারপাশে ছিটিয়ে দেয়, যাতে করে এলিয়েন আসলেই তারা বুঝতে পারে। আর খুব শীঘ্রই ফোনগুলো বাজা শুরু করে, যেমন তারা বুঝতে পারে এলিয়েনরা চলে এসেছে। তবে যখন তারা পালিয়ে যাওয়ার ট্রাই করে, তখন ভুল করে শনের পাটা একটা জায়গায় আটকে যায়, আর সে নিচের দিকে পড়ে যায়। তবে কোনো রকমে সে সেই মাইক্রোওয়েভ গানটা দিয়ে এলিয়েনকে শ্যুট করে সেখানে ফ্রিজ করে দেয়। আর একটু পরে পুলিশরা তার উপরে ফায়ারিং করে এখানে একটা ভয়ঙ্কর ব্লাস্ট করে এলিয়েনকে মেরে ফেলে। যার মানে তারা বুঝতে পারে যে এলিয়েনকেও মারা সম্ভব। আসলে এলিয়েন ইলেকট্রিক সোর্স দিয়ে নিজেকে প্রোটেকশন করে রাখত, কিন্তু এই মাইক্রোওয়েভ গানটা দিয়ে যখন শ্যুট করা হয়, তখন সেই ইলেকট্রিক প্রোটেকশনটা সরে যায়। আর যদি তখনই তার উপরে আক্রমণ করা হয়,
তাহলে আক্রমণটা সরাসরি এলিয়েনের গায়ে গিয়ে লাগে, আর এই জন্য এমন করে তারা চাইলে এলিয়েনকে মারতেই পারবে। আর তখন এদিকে নেটলি তাদের আওয়াজ পেয়ে যায় যে কিনা একটা বাসের মধ্যে লুকিয়েছিল, আর এই জন্য শন দৌড়ে আসে তাকে সেভ করার জন্য। আর তখন পুলিশ অফিসাররা তাদের সামনে পানি দিয়ে দেয় যাতে করে সেই মাইক্রোওয়েভ গানের পাওয়ারটা একটু বেশি কাজ করে। তবে এলিয়েনরা পানির জন্য সামনে আগাতে চাইছিল না, তারা পানিকে একটু ভয় পাচ্ছিল। আর তখনই এখানে বিকা এসে একটা ব্লাস্ট করিয়ে দেয়, আর এই জন্য পুলিশ অফিসাররা দেখতে পারে এখানে 3টা এলিয়েন আছে, আর তারা ফায়ারিং করা শুরু করে। তবে এলিয়েনরা কোনোভাবে মরছিলই না। একেবারে শেষ মুহূর্তে কোনো রকমে তারা সেই 3টা এলিয়েনকে মেরে সেখানে শেষ করে। আর এদিকে যখন শন নেটলিকে পেয়ে যায় তখন তারা এখান থেকে পালিয়ে যাওয়ার ট্রাই করছিল, কিন্তু হঠাৎই বাসটা চলা শুরু করে। আর তারা বুঝতে পারে যে বাসের মধ্যে একটা এলিয়েন আছে যে কিনা তাদের উপরে আক্রমণ করতে আসছিলই। শন তার উপরে গুলি দিয়ে ফায়ারও করে, তবে দুর্ভাগ্যবশত ফায়ারটা মিস হয়ে যায়। এই জন্য এলিয়েনটা নেটলিকে ধরে মেরেই ফেলতে যাচ্ছিল, তবে তখনই শন আবারও তার উপরে শ্যুট করে দেয়, আর এই জন্য সে সেখানে ফ্রিজ হয়ে যায়। আর খুব শীঘ্রই শন সেই কালো পাথরটা বের করে সেটাকে যখন এলিয়েনের উপরে মারে তখন সেই এলিয়েনটা সেখানে ভয়ঙ্কর রকমের ব্লাস্ট করে, আর সে টুকরো টুকরো হয়ে বাইরে বেরিয়ে চলে যায়, আর বাসটাও এখানে স্টপ হয়ে যায়। তো এখন তারা সবাই ফ্রি হয়ে কোনো রকমের সাবমেরিন পর্যন্ত চলে আসে। তবে এই পুলিশগুলো সাবমেরিনে উঠতে চায় না, তারা বলে আমরা এখানেই থেকে আমাদের দেশবাসীদের সাহায্য করতে চাই। আর খুব শীঘ্রই সাবমেরিনটা ছেড়ে দেয়। আর তখন নেটলি তার মায়ের একটা মেসেজও পেয়ে যায়। আর তখনই তারা সাবমেরিনে একটা মেসেজ পেয়ে যায় যেখানে তারা জানতে পারে যে বিভিন্ন মানুষ বিভিন্ন গ্রুপে গ্রুপে ভাগ হয়ে এলিয়েনদেরকে ফেস করার ট্রাই করছে। আর এই জন্য ফাইনালি সাবমেরিনের মধ্যে থাকা সবাই সিদ্ধান্ত নেয় তারা এমনই কোনো একটা গ্রুপের সাথে জয়েন করে এলিয়েনদের বিরুদ্ধে ফাইট করবে। আর এমনই একটা ইন্টারেস্টিং পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।